আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনের প্রতিরোধকে কেন্দ্র করে আরব শাসকদের ভূমিকা এবং প্রতিক্রিয়া ইতিহাসের এক গভীর বেদনাদায়ক অধ্যায়। গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনি প্রতিরোধকে পরাজিত করতে কার্যত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। আরব নেতাদের দিক থেকে বারবার এরকম প্রবঞ্চনার কারণে দীর্ঘকাল ধরে আরব রাজনীতির যে বিশ্বাসযোগ্যতা ছিল তাও এখন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আর সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় আরব দেশগুলোর নির্লজ্জতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং গাজায় গণহত্যার ব্যাপারে নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তা আরব নেতাদের ওপর আস্থার কফিনে শেষ পেরেকটিও যেন ঠুকে দিয়েছে। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। 2024 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলি মিডিয়া জানিয়েছিল সৌদি আরব গাজার জন্য একটি পরিকল্পনা দিয়েছে, যার মূল দাবি হল হামাসকে নিরস্ত্র করা এবং গাজার ক্ষমতা থেকে দলটিকে সরিয়ে দেওয়া। ইসরায়েলের হায়ম পত্রিকাকে আরব এবং আমেরিকান সূত্রগুলো তখন আরও জানিয়েছিল যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত গাজা পুনর্গঠনের জন্য কোনো আর্থিক বা ব্যবহারিক সহায়তা দেবে না যদি না নিশ্চিত করা যায় যে হামাস অস্ত্র ছেড়ে দেবে এবং যুদ্ধ পরবর্তী গাজা শাসনে কোনো ভূমিকাই রাখবে না। এরপর মার্চ মাসে মিডল ইস্ট আই জানিয়েছিল জর্ডান একটি পরিকল্পনা দিচ্ছে যাতে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এবং প্রায় 3000 হামাস সদস্যকে গাজা থেকে নির্বাসনে পাঠানোর প্রস্তাব করা হয়েছে। তারপর এপ্রিলের মাঝামাঝি সময়ে আব্বাস হামাসকে হুমকি দেওয়ার কয়েকদিন আগেই মিশর কায়রোতে একটি হামাস প্রতিনিধি দলের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। সেখানেও হামাসের নিরস্ত্রীকরণের শর্ত অন্তর্ভুক্ত ছিল। এমনকি হামাসের 3000 সদস্যকে গাজা থেকে নির্বাসনে পাঠানোর পরিকল্পনাও তখন গোপনে আলোচিত হয়েছিল। হামাসের প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও সহানুভূতিশীল নয়। গত মাসে তিনিও হামাস যোদ্ধাদেরকে কুকুরের সন্তান বলে গালি দিয়েছিলেন। আব্বাস ও প্রভাবশালী আরব রাষ্ট্রগুলোর এই হামাস বিরোধী অবস্থান এবং হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান একটি বৃহত্তর শত্রুতা ও অবিশ্বাসের নিদর্শন, যা গাজার প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে আরব রাজনৈতিক ব্যবস্থার মনোভাবেরই বহিঃপ্রকাশ। এই পরিস্থিতি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। দখলকৃতদের কি তাদের দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ করার অধিকার নেই? যদি আরব শাসকরা এবং বিশ্বের বড় অংশ এভাবেই নীরবে সব অন্যায় মেনে নেয়, তাহলে কি কখনো দখলদারিত্বের অবসান ঘটবে? গাজা কখনো অবরোধমুক্ত হবে? গাজা নিরস্ত্রীকরণের এই দাবিগুলো ফিলিস্তিনিদের সাথে আরবদের বারবার বিশ্বাসঘাতকতার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। এই বিশ্বাসঘাতকতা কেবল অক্ষমতা নয়, বরং অত্যাচারীদের সাথে পরিকল্পিত এক ধরনের সহাবস্থানের দৃষ্টিভঙ্গিও প্রকাশ করে। আরব শাসকেরা যেন ধরেই নিয়েছেন যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অবাস্তব, দখলদারিত্বকে পরাজিত করা অসম্ভব। সেই সাথে তাদের আরেকটি আশঙ্কা হল একটি স্বাধীন লড়াকু ফিলিস্তিন অঞ্চল গঠিত হলে তারা যে আঞ্চলিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছে তা হুমকির মুখে পড়বে। জায়নিস্ট উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামে আরব সরকারগুলো ঐতিহাসিক বহুবার হস্তক্ষেপ করার সুযোগ পেয়েছে, কিন্তু প্রতিবারই তারা এই সুযোগ নষ্ট করেছে এবং ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশেষ করে 3টি বিশ্বাসঘাতকতার কথা না বললেই নয়। 1948 সালের নাকবার সময় ফিলিস্তিনি নেতা আব্দুল কাদির আল হুসাইনি দামেস্কে গিয়ে আরব লীগের কাছে অস্ত্র সহায়তা চেয়েছিলেন। জায়নিস্ট মিলিশিয়ারা তখন আল কাস্তাল গ্রাম দখল করে নিচ্ছিল। তখন হুসাইনি আরব নেতাদের বলেন, আমি যুদ্ধ করতে যাচ্ছি, যদি মারা যাই তাও আমি চাই না যে ফিলিস্তিনি ইহুদিদের দখলে যাক। কিন্তু তার ডাকে আরব লীগ কোনো সাড়া বা সহায়তা দেয়নি। হুসাইনি নিহত হন। আল কাস্তাল গ্রামটি বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যায় এবং এর পরদিন দের ইয়াসিনেও ইসরায়েল নারকীয় গণহত্যা পরিচালনা করে। অনেক আরব ইতিহাসবিদ কাস্তালের যুদ্ধকে 1948 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচনা করেন। এই গ্রামের অবস্থান ছিল জেরুজালেমের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর ওপরে। কাস্তালের পতন ফিলিস্তিনে জায়নিস্ট আগ্রাসনের পথ প্রশস্ত করেছিল। এই কারণেই আরব শাসকদের এই বিশ্বাসঘাতকতা এতটা গুরুত্বপূর্ণ ও লজ্জাজনক। ইসরায়েলি পত্রিকা হারিৎজ আল কাস্তাল যুদ্ধে আরব বিশ্বের বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করে একে ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 24 ঘণ্টা বলে অভিহিত করে।
এরপর আসে মিশরের বিশ্বাসঘাতকতা প্রসঙ্গ। 1978 সালে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেন, যেখানে মিশর সিনাই উপত্যকা ফিরে পাওয়ার বিনিময়ে ফিলিস্তিনিদের মানুষের দাবি উপেক্ষা করে এবং ইসরায়েলের সাথে শান্তি চুক্তিতে পৌঁছায়। এর ফলে জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা ইসরায়েলের দখলে রয়ে যায়। চুক্তি করার ফলশ্রুতিতে মিশর আরব ইসরায়েলের সংঘাত থেকে বেরিয়ে যায়। ইসরায়েলি লেখক উরি আভনেরি 2023 সালে লিখেছিলেন, সাদাত ফিলিস্তিনিদের বিক্রি করে আলাদা শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন শুধুমাত্র আমেরিকার দয়া ও অর্থ পাওয়ার জন্য। মিশরের এই বিশ্বাসঘাতকতা দখলদারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। এই চুক্তি কোনো স্থায়ী শান্তি আনেনি, বরং এক দীর্ঘ সময় ধরে ইসরায়েলের সাথে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার সূচনা করে। এই চুক্তির পরে লেবাননে ইসরায়েল একটি নির্মম আগ্রাসন চালায়, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে এবং একটার পর একটা লেবানিজ শহর ধ্বংস করে। ইসরায়েলের বৈরুত আক্রমণের সময় সৌদি আরব, মিশর সহ অধিকাংশ আরব রাষ্ট্র নীরব ও প্রতিক্রিয়াহীন ছিল। আমেরিকার মধ্যস্থতায় ইয়াসির আরাফাত ও পিএলও নেতাদের সে সময়ে লেবানন ছাড়তে বাধ্য করা হয়। প্রতিশ্রুতি দেওয়া হয় যে শরণার্থী ক্যাম্পের ফিলিস্তিনিরা সুরক্ষিত থাকবে, কিন্তু 1982 সালের 16 সেপ্টেম্বর সাবরা ও শাতিলা ক্যাম্পে নারকীয় গণহত্যা চালানো হয়। এতে 3500 জন নিহত হন, অনেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়, শিশুর মাথা পাথরে ঠুকে ফেলা হয়। জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়। 43 বছর পর গাজায় সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আরব, মিশর, জর্ডান, আমিরাত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার প্রতিরোধকে এড়িয়ে যেতে চায়, ক্রমশ প্রতিরোধ প্রয়াসকে দুর্বল করতে চায়। হামাস যেন আত্মসমর্পণ করে, অস্ত্র ফেলে নেতারা গাজা ছেড়ে চলে যায়। সৌদি সমর্থিত মিডিয়া এবং নেতাদের মাধ্যমে এই দাবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিতভাবে ভাইরাল করা হচ্ছে। গাজার বর্তমান যুদ্ধ ও হত্যাযজ্ঞ শুধু ফিলিস্তিনি জনগণের জন্যই নয়, আরব বিশ্বের প্রতিটি মানুষের জন্য একটি আয়না তুলে ধরেছে। এই আয়নায় দেখা যাচ্ছে রাষ্ট্রশক্তি আর জনতার চিন্তাধারার মধ্যকার বিপুল ফারাক। একদিকে রাষ্ট্রগুলো স্বৈরাচারীভাবে ইসরায়েলপন্থী অবস্থান নিচ্ছে, অন্যদিকে আরব জনগণ বড় এক গণজাগরণে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিবাদ মিছিল এবং বিভিন্ন উদ্যোগে তারা গাজার পাশে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এই দ্বন্দ্ব রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি ক্রমবর্ধমান ব্যবধান সৃষ্টি করেছে। গাজার রক্তাক্ত ছবি দেখে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে, কিন্তু সরকারগুলো জাতিসংঘে ন্যূনতম মানবিক অবস্থান নিতেও দ্বিধাবোধ করছে। কিছু দেশ তো গোপনে ইসরায়েলের সাথে সম্পর্ক আরও জোরদার করছে। তারা গাজা পরিস্থিতিকে একটি উটকো ঝামেলা হিসেবে দেখে। তারা এই ঘটনার দ্রুত সমাপ্তিও চায়, কিন্তু তা ফিলিস্তিনিদের আত্মসমর্পণের মাধ্যমে। গাজায় হামলার সময় অনেক আরব সরকার শুধুমাত্র হালকা বিবৃতি দিয়েছে, বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি। ফিলিস্তিনের পাশে নিরবচ্ছিন্নভাবে ছিল কেবলই ইয়েমেনের হুথি যোদ্ধারা। অন্যদিকে মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বই থেকে জানা যায় যে কিছু আরব কর্মকর্তা মার্কিন নেতাদের গোপনে আশ্বস্ত করেছিলেন যে ফিলিস্তিনি প্রতিরোধ ধ্বংসে ইসরায়েলকে তারা নিঃশর্তভাবে সমর্থন দিয়ে যাবে। গাজার চলমান ট্র্যাজেডি আরব শাসকদের নৈতিক ও কাঠামোগত দেউলিয়াত্ব জনসম্মুখে নিয়ে এসেছে। এটি নিশ্চিত যে ফিলিস্তিনিরা যেখানে ক্রমাগত গণহত্যার ভিকটিম হয়ে যাচ্ছে, সেখানে কেবল বিদেশি জোট, দমননীতি কিংবা তেল সম্পদ দিয়ে আরব রাজতন্ত্রগুলো নিজেদের টিকিয়ে রাখতে পারবে না। আরব শাসকদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র সুবিধাবাদী আচরণই নয়, বরং এটি একটি গভীর ভয় ও নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রাম আরব নেতাদের জন্য এক ধরনের আতঙ্ক, কারণ এটি তাদের নিজেদের জনগণকে উৎসাহিত করতে পারে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। হামাস হোক কিংবা অন্য যে কোনো সংগঠন, ফিলিস্তিনিরা যখন দমন পীড়নের বিরুদ্ধে দাঁড়ায়, তা আরব রাজতন্ত্রগুলোর জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। আরব নেতাদের চোখের প্রতিরোধ মানেই সন্ত্রাসবাদ, প্রতিবাদ মানেই রাষ্ট্রদ্রোহিতা। এই বয়ান তারা নিজের দেশের জনগণের ওপরও প্রয়োগ করে। সে কারণে তারা ফিলিস্তিনি প্রতিরোধকে শুধু চুপ করাতে চায় না, বরং দমন করতে চায়। দুঃখজনকভাবে ইসরায়েলকে নিরাপদে রাখার দায়িত্ব যেন কেবল ইসরায়েল নিজেই নিচ্ছে না, আরব নেতৃত্বের একটি অংশ এই দায়িত্ব ভাগ করে নিয়েছে। তারা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের স্বার্থ রক্ষায় সাহায্য করছে, ফিলিস্তিনিদের ন্যায্য দাবিকে চরমপন্থা বা সহিংসতা বলে
চালিয়ে দিচ্ছে। এই অবস্থান যে শুধুই রাজনৈতিক নয়, বরং নৈতিকভাবে আরব নেতাদের বড় ধরনের দেউলিয়াত্ম। এই অন্ধকারের মধ্যেও কিছু আলোর রেখা দেখা যাচ্ছে। ফিলিস্তিনি জনগণ আজ আর একা নয়, পুরো বিশ্বের জনগণ, বিশেষত যুব সমাজ এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সামাজিক আন্দোলনে, এমনকি পশ্চিমা শহরগুলোতেও প্রতিবাদের ঢেউ উঠেছে। তারা দেখছে কারা সত্যিকারের নিপীড়িত আর কারা নিপীড়ক। এই বিশ্বজনীন নৈতিক বিবেক ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের জন্য আগামী দিনে নতুন এক শক্তি হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।